পশ্চিমবঙ্গ সাংসদের মেয়ের নামে কটূক্তি সমাজ মাধ্যমে মামলা হয় এবং সেক্ষেত্রে কিন্তু হাততালিও দেওয়া হয়। এক্ষেত্রে দুজনের বিরুদ্ধে অভিযোগ হয় এবং দুজনকে গ্রেপ্তারও করা হয়। তাহলে কলকাতা হাইকোর্ট কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে রাজ্য এই সিবিআই তদন্ত নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়। সেই মামলার আজকে শুনানি ছিল। সুপ্রিম কোর্ট আইপিএসের 3 সদস্য নিয়ে সিট গঠন করেছে। সিবিআই তদন্ত আর করা যাবে না। কলকাতা পুলিশের 3 জন যে আইপিএস রয়েছেন সেই আইপিএসই কিন্তু এই সিট গঠন করে তারা তদন্ত করবেন, এমনটাই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি। এবং রাজ্যের কাছে 7 জন আইপিএসের নামের তালিকা চেয়েছিলেন। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 5 জন আইপিএসে কিন্তু মহিলা। অর্থাৎ এবার পশ্চিমবঙ্গের সাংসদের মেয়ের বিরুদ্ধে যে কটূক্তি করা হয়েছে সংবাদ মাধ্যমে এবং তাতে হাততালি দেওয়া হয়েছে, এক্ষেত্রে দুজনকে গ্রেপ্তারও করেছিল। সেই মামলায় এবার 3 জন আইপিএস সদস্যের সিট গঠন করা হলো। নির্দেশ সুপ্রিম কোর্টের। ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে স্বরূপ তরফদার, নিউজ টাইম, কলকাতা। সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হলো এবং এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় কর্মসমিতির যারা সদস্যরা ছিলেন অধিকাংশ সদস্যই এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ উপস্থিতি দেখা গেল অনুব্রত মণ্ডল। বীরভূম জেলার একাধিক সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে অনুব্রত মণ্ডল তিনি উপস্থিত ছিলেন। তার সঙ্গে একাধিক বিষয়ে কথাবার্তা হয়েছে তৃণমূল সুপ্রিমোর। দলীয় ক্ষেত্রে যেমন একাধিক রদবদল করা হয়েছে, তার পাশাপাশি দেখা যাচ্ছে যে প্রবীণ নেতাদেরকেই মূলত গুরুত্ব দেওয়া হলো। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ যারা প্রবীণ নেতারা রয়েছেন তারাই দলের ক্ষেত্রে বাড়তি গুরুত্ব পেলেন। বিমান বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মানস ভূঁইয়া, মালা রায় এবং জাভেদ খান এই 5 জন জাতীয় কর্মসমিতির সদস্য হিসেবে যুক্ত হলেন। সেক্ষেত্রে এখন থেকে জাতীয় কর্মসমিতির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 27 জন। এবং একই সঙ্গে দেখা যাচ্ছে যে শৃঙ্খলা রক্ষায় তৃণমূল কংগ্রেসের একেবারে কড়া বার্তা। এতদিন পর্যন্ত একটি মাত্র শৃঙ্খলা রক্ষা কমিটি ছিল, তারাই যাবতীয় বিষয়ে নজর রাখতেন। এক্ষেত্রে দাঁড়িয়ে 3টি আলাদা আলাদা ডিসিপ্লিনারি কমিটি বা শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করা হয়েছে। একটি সংসদীয় ক্ষেত্রে, একটি দলীয় স্তরে এবং তার শাখায় দেখা যাচ্ছে বিধানসভার ক্ষেত্রে আলাদা ডিসিপ্লিনারি কমিটি গঠন করা হয়েছে। এরপর থেকে যে কোনো দলের যে কোনো সদস্য বা সদস্যকে যদি শোকজ করা হয়, শোকজ নোটিশ পাঠানো হয়, সেক্ষেত্রে পরপর 3টি শোকজের জবাব বা আশানুরূপ উত্তর না পাওয়া গেলে সেই সদস্য বা সদস্যকে সরাসরিভাবে বরখাস্ত করা হবে। তাদেরকে বিভিন্ন ইস্যুতে আলাদা আলাদা নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা মুখপাত্র হিসেবে থাকবেন বা তারা প্রতিক্রিয়া দেবেন। সেক্ষেত্রে দিল্লির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হলো। তাকেই মূলত দিল্লির ক্ষেত্রে মুখপাত্র হিসেবে রাখা হলো। 100 দিনের কাজ, আবাস যোজনা, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, উত্তর পূর্ব ভারতের যে ইস্যুগুলো রয়েছে এই সংক্রান্ত বিষয়ে সংসদরা মূলত যে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে সেই অধিবেশনে তারা আলোচনা চাইবেন বা তারা সেই ইস্যুগুলো নিয়েই সরব হবেন, এমনটাই জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আগামী দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। দেখা যাচ্ছে জেলায় জেলায় ব্লক স্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি তারা রাখছে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী 30শে নভেম্বর মহিলাদের প্রতি নির্যাতন এবং সেই ইস্যুতে তারা একেবারে ধর্ণা অবস্থান কর্মসূচি করতে চলেছে। 30শে নভেম্বর দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত জেলায় জেলায় এবং ব্লক স্তরে ধর্ণা অবস্থান কর্মসূচি চলবে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে। এবং একই সঙ্গে 10ই ডিসেম্বরের পরে অপরাজিতা বিল, যেটা আমরা জানি প্রত্যেকেই যে সংসদে সেই বিল পাস হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত তা বলবৎ হয়নি, সেক্ষেত্রে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সময় চেয়ে 10 জনের একটি বিশেষ প্রতিনিধি দল বা ডেলিগেশন টিম গঠন করা হয়েছে। তার মধ্যে 5 জন মহিলা বিধায়ক এবং মহিলা সাংসদ থাকছেন। এই 10 জনের প্রতিনিধি দল তারা 10ই ডিসেম্বরের পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সময় চাইবেন এবং এই অপরাজিতা বিল সংক্রান্ত বিষয় আলোচনা চেয়েই রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস, যে কারণে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যামেরা দীপঙ্কর অধিকারীর সঙ্গে মৌমিকা মিত্র, নিউজ টাইম, কলকাতা। এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হুগলির গুড়াপ এলাকায়। অভিযোগ, রবিবার সন্ধ্যায় এই নাবালিকা যখন সন্ধ্যেবেলা খেলাধুলা করছিল সেই সময় নিখোঁজ হয়ে যায় বলে অভিযোগ এবং তারপরে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তার পরিবার তার নাবালিকার বাড়ি থেকে কিছুটা দূরে এক প্রতিবেশীর বাড়ি থেকে তাকে অচৈতন্য রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।
স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে পুলিশ আসে এবং পুলিশ এই পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনায় অভিযুক্ত অর্থাৎ তার নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষণ ও খুনের মামলা রুজু করেছে এই অভিযুক্তের বিরুদ্ধে। সোমবার দিন এই অভিযুক্তকে চুঁচুড়া আদালতে পাঠানো হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় কিন্তু এলাকায় রয়েছে যথেষ্ট চাঞ্চল্য। পরিবার থেকে তার মা, স্থানীয় বাসিন্দা থেকে তার মা প্রত্যেকেই চায় এই ঘটনায় অভিযুক্তর কঠোরতম অর্থাৎ ফাঁসির শাস্তি হোক। স্বাভাবিকভাবেই পুলিশ এখন সমস্ত বিষয়টাই তদন্ত শুরু করেছে। হুগলি থেকে তাপস লাহা, নিউজ টাইম। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ 5 জনের জামিনের মামলার শুনানি এবার বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে শুনানি হবে। আমরা জানি যে সিবিআইয়ের করার এসএসসির দুর্নীতি মামলায় 2 বিচারপতির মধ্যে জামিন দেওয়াকে কেন্দ্র করে দ্বিমত তৈরি হয়, মতপার্থক্য তৈরি হয়। ফলে সেই মামলা প্রধান বিচারপতির কাছে, প্রধান বিচারপতি তিনি বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ গঠন করা হয় এবং সেই বেঞ্চেই এই পার্থ চট্টোপাধ্যায় সহ আরও 5 জনের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের শুনানি হবে। এখন দেখার এই জামিনের শুনানি কবে দিন ধার্য করে কলকাতা হাইকোর্ট, সেদিকে আমাদের নজর থাকবে। ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে স্বরূপ তরফদার, নিউজ টাইম, কলকাতা। অবশেষে 2019 সালের পর থেকে এবার পৌষ মেলা হতে চলেছে শান্তিনিকেতনের ভুবনডাঙ্গা মাঠে। এই পৌষ মেলা ঘিরে টান টান উত্তেজনা শান্তিনিকেতনবাসী এবং সেই সঙ্গে বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের মধ্যে। সোমবার সকালে একটি বিশেষ করে প্রশাসনিক বৈঠক হয়ে গেল কেন্দ্রীয় দপ্তরে। শান্তিনিকেতনের এই কেন্দ্রীয় দপ্তরে বৈঠকে ছিলেন বিশেষ করে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং সেই সঙ্গে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। সকলেই সহমত প্রকাশ করেছেন বিশ্বভারতীতে পৌষ মেলা হোক। অর্থাৎ এই ভুবনডাঙ্গা মাঠে যে পৌষ মেলা তা দীর্ঘদিন ধরে বন্ধ থাকার জন্য অনেক সমস্যা তৈরি হয়েছে, অনেক মানুষের রুটি রোজগারে টান পড়েছে। তাই এই পৌষ মেলা হচ্ছে শান্তিনিকেতনের পুরপল্লী মাঠে এবং এই পৌষ মেলা হবে 6 দিন ধরে এবং এই 6 দিন ধরে চলবে পৌষ মেলা এবং সেখানে বিভিন্ন নজরদারি থাকবে জেলা পুলিশ প্রশাসনের এবং সেই সঙ্গে সহযোগিতা করবে বোলপুর পৌরসভা, কিন্তু পরিচালনা করবে শান্তিনিকেতন ট্রাস্ট এবং সেই সঙ্গে বিশ্বভারতী এই পৌষ মেলা পরিচালনা করবে ঠিক আগের মতোই। অন্যদিকে বলা যায় 6 দিন ধরে চলবে পৌষ মেলা এবং 2 দিন ধরে পৌষ মেলা উচ্ছেদের কাজও করবে বিশ্বভারতী প্রশাসন, সেই সঙ্গে জেলা প্রশাসন সহযোগিতা করবে বিশ্বভারতীকে। এই মর্মেই সোমবার এই বৈঠক হয়ে গেল শান্তিনিকেতনের বিশ্বভারতী কেন্দ্রীয় দপ্তরের সামনে এবং সেই দপ্তরের বৈঠকে ছিলেন বিশ্বভারতী ভারপ্রাপ্ত উপাচার্য সহ বিশ্বভারতী এবং সেই সঙ্গে জেলা প্রশাসনের আধিকারিকরা। বিশ্বভারতী থেকে বাপ্পার সঙ্গে সুজিত মণ্ডল, নিউজ টাইম। রামপুরহাটের চাকলা মাঠ এলাকার তীর্থ দাস 100 দিন ধরে নিখোঁজ থাকার পর তার পরিবার অবশেষে মহকুমা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসল। বিশ্বনাথ দাস অবশেষে ধর্নায় বসেছেন মহকুমা শাসকের দপ্তরে রামপুরহাটে। দীর্ঘদিন ধরে তার ছেলে নিখোঁজ রয়েছেন, যার ফলে তিনি খোঁজ খবর পাচ্ছেন না প্রশাসনিক তরফে। যদিও রামপুরহাট থানাতে বারবার যাওয়ার পরেও এখনও তার ছেলের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। 100 দিন অতিক্রান্ত হওয়ার পর অবশেষে ধর্নায় বসেছেন তীর্থ দাসের খোঁজে তার পিতা। মহকুমা শাসক যদি কোনোভাবে খোঁজ খবর দেন, এখন এটাই তার বাবার তার চাহিদা এবং তিনি চাইছেন যে তার ছেলে যাতে ফিরে আসে সুস্থভাবে। কী অবস্থায় রয়েছেন এবং তার ছেলে কোথায় রয়েছেন সমস্ত খোঁজ খবর পেতে তাই অবশেষে রামপুরহাট মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন তীর্থ দাসের খোঁজে। যদিও এখনও পর্যন্ত তার খোঁজ মেলেনি, তাই তার অবশ্যই তিনি আশা করছেন যে রামপুরহাট বা যেখানেই থাকুন না কেন মহকুমা শাসক খুঁজে দিন তার সন্তানকে। তার জন্যই এই ধর্না প্লাকেট হাতে তিনি বসেছেন রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে। রামপুরহাট থেকে সুজিত মণ্ডল, নিউজ টাইম। 28 নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ বিকাশ মিশ্রকে। রবিবার কালীঘাট থানার তরফ থেকে এক নাবালিকাকে নির্যাতন এবং শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল বিকাশ মিশ্রকে এবং তারপরেই তার বিরুদ্ধে পক্সো আইন মামলা রুজু করা হয়েছিল এবং তারপরেই রবিবার তাকে আদালতে পেশ করা হয় এবং যেহেতু তার বিরুদ্ধে পক্সো আইন মামলা ছিল সে কারণে রবিবার যে পক্সো আদালত রয়েছে সেই আদালত বন্ধ থাকে
এবং সেই কারণেই তাকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরে সোমবার তাকে আবারও আলিপুরের যে জাজেস কোর্ট রয়েছে সেখানে সোমবার তাকে 11টা নাগাদ নিয়ে আসা হয় এবং 2:30 নাগাদ যে আদালত কক্ষ রয়েছে সেই আদালত কক্ষে তাকে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই চলে সওয়াল জবাব পর্ব এবং তারপরেই পুলিশের তরফ থেকে তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছিল এবং সেই মতো 28 নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় আদালতের তরফ থেকে। এবার কালীঘাটের থানার পুলিশ কর্মীরা তাকে হেফাজতে নিয়ে যে অভিযোগ তার বিরুদ্ধে করা হয়েছিল অর্থাৎ নাবালিকাকে নির্যাতন এবং শ্লীলতাহানি, সেই অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং পরবর্তী যে তদন্ত সেই তদন্ত তারা এগিয়ে নিয়ে যাবেন। ক্যামেরায় তাপসের সঙ্গে পৃথিবীর রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা।